নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ঢাকা সহ রাজধানীর যে বিভাগীয় শহরগুলো রয়েছে পুরো দেশের, সেখানেও যেমন আমেজ লেগেছে ভোটের। ঢাকা লাগোয়া শিল্পের শহর নারায়ণগঞ্জেও কিন্তু ভোটের আমেজ বয়ে চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, যিনি এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং পাশাপাশি নারায়ণগঞ্জ 4 আসনের শাপলাকড়ি প্রতীকে নির্বাচন করছেন। রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে আজকের অতিথি আবদুল্লাহ আল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনারা নতুন একটি রাজনৈতিক সংগঠন করেছেন। আপনাদের ঘিরে তরুণ যারা এই প্রজন্মর যারা তরুণ নেতা হতে যাচ্ছেন, তাদের ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা রয়েছে। যখন আপনারা প্রচারণায় যাচ্ছেন, সাধারণ মানুষ তাদের কি আকাঙ্ক্ষা আপনাদের কাছে প্রত্যাশা করছে এবং তারা তাদের মতো করে কি বিষয়গুলোর যে পরিবর্তন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তন, সেই পরিবর্তনের কোন কোন আকাঙ্ক্ষাগুলোর বিষয়ে আপনাদেরকে ব্যক্ত করছে বেশি? মানুষ, আমরা যখন মানুষের কাছে যাচ্ছি বা ভোটারদের কাছে যাচ্ছি, একটা ব্যাপার তো খুবই স্বাভাবিক। গত 16-17 বছর মানুষ ভোটাধিকারটা পায়নি। না পাওয়ার কারণে দেখা গেছে যে তাদের একটা উচ্ছ্বাস আছে যে এবার স্বাধীন পরিবেশে তারা ভোটটা দিবে। ওই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন যাতে বাংলাদেশে হয়। এত মানুষের আত্মত্যাগ, একটা গণ অভ্যুত্থান, এগুলোর পরেও যদি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, এগুলো মাদক, এই ধরনের অপকর্মগুলো যদি চলতে থাকে তাহলে মানুষ অনেক বেশি হতাশ হবে। 5 আগস্টের পরে মানুষ ভাবছিল যে আসলে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, যেই পরিবর্তনটা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে হয়নি। তো মানুষ আশা করতেছে এবার ভোটের মাধ্যমে ওই পরিবর্তনটা হওয়া উচিত। তো আমরা যখন ভোটারদের কাছে যাই, ভোটাররা তো খুবই উচ্ছ্বসিত নতুন করে ভোট দিবে। এই জন্য সেই সাথে তাদের কনসার্ন হচ্ছে যে আসলে কি পরিবর্তনটা হবে কি না, পরিবর্তন হবে এরকম প্রার্থীরা কি বিজয়ী হবে কি না, এই আশ্বাসটা, এবং আমরা যদি বিজয়ী হই তাহলে আমরা কিভাবে পরিবর্তনটা করব, এগুলো তারা শুনতে চায়। নতুন করে আরও একটা ব্যাপার হচ্ছে অ্যাড হয়েছে, আপনারা জানেন শহীদ শরীফ ওসমান হাদি ভাই শাহাদাতের পরে আমরা যে এলাকায় যাই, যেমন আজকেও আমরা ফতুল্লা এবং কুতুবপুর ইউনিয়নে আমরা গণসংযোগে নেমেছি, সেখানেও আমরা যখন ভোটারদের সাথে কথা বলি, বিশেষ করে ইয়াং ভোটাররা একটা কথা বলে যে ভাই আপনারা যদি নির্বাচিত হন, আপনারা কি হাদি ভাই হত্যার বিচারটা করবেন? শহীদদের শহীদদের যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলোর কি উপযুক্ত বিচারটা হবে? এই কনসার্নটাও আছে। তো মানুষ পরিবর্তনটা চায়। মানুষ চায় বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হোক, সন্ত্রাস থেকে বের হোক, চাঁদাবাজি থেকে বের হোক, দুর্নীতি থেকে বের হোক। মানুষ চায় একটা পরিবর্তন, সৎ নেতৃত্ব, এবং যাতে বাংলাদেশ সামনের দিকে আগায়, আর পিছনের দিকে কাদা ছড়াছড়ি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এই ধরনের রাজনীতি ফেরত না আসে। পেছনের নির্বাচনগুলোতে মানি পাওয়ার, মাসল পাওয়ার বড় যে দলগুলো, রাজনৈতিক দলগুলো ছিল, সেগুলো ব্যবহার করেছে। এই নির্বাচনে কি এর ব্যতিক্রম হচ্ছে? এবং নির্বাচনের যে আচরণ বিধি, সেই বিধি কি আসলে সকলে মেনে চলছে? আপনি একজন প্রার্থী হিসেবে এই আচরণ বিধির বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন আপনার যে সংসদীয় আসন নারায়ণগঞ্জ 4-এ? দেখেন, বিধি মেনে চলছে এটা আমি মনে করতেছি না। কারণ হচ্ছে আপনার একদম সিলি ম্যাটার থেকে যদি আমরা ধরি, যেমন আমরা তো 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী। আমাদের প্রতিদ্বন্দ্বী জোট হচ্ছে বিএনপি এর যেই জোট, বিএনপি নেতৃত্বাধীন যেই জোট, ওই জোটের এই অঞ্চলে যিনি প্রার্থী, উনি আজকেও আমরা নিউজ মিডিয়ায় ভিডিও আসছে যে উনি ভোটারদের টাকা দিচ্ছেন নিজের হাতে, নারী ভোটারদের। তো এই কারণে তো প্রার্থিতা বাতিল হওয়ার কথা। এরপর মনে করেন যে আমাদের ক্যাম্প আমরা করেছি, এই ক্যাম্পের সামনে তোরণ করা হচ্ছে বিভিন্ন প্রার্থীর। তো এটা তো আচরণবিধির লঙ্ঘন, এইবার তো কোনো তোরণ করা যাবে না। এরপরে আপনার ডিজিটাল যেটারে আমরা বলি হচ্ছে অপচনশীল প্লাস্টিকের যেই আপনার ব্যানার ফেস্টুন করা যাবে না, করতেছে কিন্তু। আমরা গণসংযোগে বা নারী ভোটারদের নানান ধরনের হয়রানি, হুমকি দুমকি চলতেছে। কালো টাকা, সন্ত্রাস, পেশির যেই প্রভাব চলতেছে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ভোটাররা এখন সচেতন। তারা হয়তো বা কালো টাকা, পেশি, সন্ত্রাসীদের সামনে মুখ খুলবে না এই মুহূর্তে, কিন্তু ভোটের দিন নীরব বিপ্লব তারা দেখাই দিবে। এবং আমরা যেমন গণ অভ্যুত্থানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল, বা শেখ হাসিনা বা ফ্যাসিস্টরা যারা ছিল, তারা প্রচুর শক্তিশালী এবং অস্ত্রধারী ছিল, কিন্তু জনগণ একটা নীরব বিপ্লব করে দিচ্ছে, অস্ত্র ছাড়া, রক্তের উপর দিয়ে।
ঠিক ওই রকম মানুষ ভোটের মাধ্যমে একটা নীরব বিপ্লব করে যাবে, যেটার মাধ্যমে দেখা যাবে যে যারা গায়ের জোরে রাজনীতিটা এস্টাবলিশ করতে চায়, যারা মনে করে যে আমরা অনেক বড় নেতা, আমাদেরকে সবার মানতে হবে, ভোটের পরে দেখা গেল যে আসলে তাদের অবস্থানটা আর নাই। এটা হবে এইবার, এটা হইতেই হবে। কারণ এটা যদি না হয় তাহলে আসলে যেই কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে, ওই পরিবর্তনটা আর হবে না। মানুষ এবার সচেতন, মানুষ শহীদদের রক্তের সাথে সুবিচার হোক এটা মানুষ চায়। মানুষ আমি তো বলতেছি যে ভোটাররা যখন আমাদের বলতেছে যে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হবে কি না, ভোটাররা যখন বলতেছে যে আসলে অভ্যুত্থানের যারা হচ্ছে শহীদ আহত তারা সুচিকিৎসা এবং হচ্ছে প্রোটেকশনটা পাবে কি না, ওই শহীদ আহত পরিবারগুলো, তাহলে তাদের কিন্তু কনসার্ন খুব স্পষ্ট। তারা এই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো আর দেখতে চায় না। তারা দেখতে চায় নতুনত্ব, পরিবর্তন, উন্নয়ন। আমরা মনে করি যে এইবার এইটা ম্যাটার করবে, কে হেভিওয়েট, কে হেভিওয়েট না, কে অনেক প্রবীণ রাজনীতিবিদ, কে প্রবীণ রাজনীতিবিদ না, কে অনেক পয়সাওয়ালা না, কে অনেক বড় সন্ত্রাসী, কে একজন সাধারণ মানুষ, এগুলো ম্যাটার করবে না। মানুষ দেখবে যে কোন প্রার্থীর শিক্ষা কীরকম, কোন প্রার্থীর আচার আচরণ কীরকম, কোন প্রার্থীর লোকজনের আশেপাশের লোকজন কীরকম, কোন প্রার্থীর কি সন্ত্রাসীদের নিয়ে ঘুরে, মাদক ব্যবসায়ীদের নিয়ে ঘুরে, চাঁদাবাজদের নিয়ে ঘুরে, নাকি সাধারণ শিক্ষিত সচেতন মানুষ নিয়ে ঘুরি, এগুলো এবার ম্যাটার করবে। এই যে নারায়ণগঞ্জ 4 আসনটি, এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা। এবারের যে নির্বাচন, প্রত্যেকবারের নির্বাচনই মূলত আইনসভার নির্বাচন, এবং আইনসভাতে যারা সংসদ সদস্য হয় তাদের কাজ যদিও উন্নয়ন করা না, কিন্তু প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণ জনতা তার প্রতিনিধির কাছ থেকে অনেক বেশি আশা করে যে তিনি অনেক কিছুতে প্রভাব বিস্তার করে হলেও এই কাজগুলো করবেন। তো সেই জায়গা থেকে আসলে আপনি আপনার এলাকায় কী ধরনের সমস্যা চিহ্নিত করেছেন? বিশেষ করে আমি যদি একটি বিষয় বলতে চাই, আপনার এই যে শ্রম অধ্যুষিত এলাকায় যে আবাসনের যেই মান, বিশেষ করে শ্রমিকরা যেই পরিবেশে থাকে, এই জায়গাকে কেন্দ্র করে কি আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেহেতু এটি একটি শ্রম অধ্যুষিত এলাকা, এবং এর পাশাপাশি আপনি অন্যান্য কী কী সমস্যা চিহ্নিত করেছেন? দেখেন, আপনি যেটা বলছেন এটা ট্রু যে একজন জনপ্রতিনিধি যারা সংসদ সদস্য তারা আইন প্রণয়ন করে, কিন্তু এর সাথে এটাও কিন্তু সত্য, স্থানীয় সরকার বা হচ্ছে অন্যান্য যত উন্নয়নমূলক প্রজেক্ট এটার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যের যোগাযোগ থাকে, সেটা অবৈধ যোগাযোগ না, বৈধ যোগাযোগ। মনে করেন আপনার উপজেলা প্রশাসন বা স্থানীয় সরকার, এখানে কিন্তু যারা সংসদ সদস্য তারা উপদেষ্টা হিসেবেও অন্তত থাকে। তার মানে তার এঙ্গেজমেন্টটা আছে এবং তার ওই অবজারভেশন করার জায়গাটা আছে যে এখানে সঠিকভাবে কাজগুলো হচ্ছে নাকি হচ্ছে না, এটা দেখার জায়গায় কিন্তু বৈধভাবে আছে, অবৈধভাবে হস্তক্ষেপ দরকার পড়ে না। কিন্তু আমরা মনে করছি যে এত বছর রাজনীতিবিদরা অবৈধ হস্তক্ষেপ করছে, যেটা তার কাজ না ওটাও করছে, আবার যেটা তার কাজ ওইটা এড়াই গেছে নিজের স্বার্থে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা মানুষকে যে প্রত্যাশার জায়গায় বা যেই কমিটমেন্ট আমরা করতেছি সেটা হচ্ছে মানুষ অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতাটা পাবে। এবং এটা আমাদের ইশতেহারেও আমরা বলেছি যে আমরা জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমরা প্রতি ইউনিয়নে প্রতি মাসে অন্তত একবার ভোটারদের সাথে মুখোমুখি হব, যে তারা আসলে সকল কাজকর্মে খুশি কিনা। আমরা বলেছি যে আমাদের সকল পাবলিক ওয়ার্কস ওগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্টেড থাকবে, ভোটারদের জন্য উন্মুক্ত থাকবে, যে কোন প্রকল্পে কি হচ্ছে, কতটুকু আপডেট, কতটুকু খরচ, সব কিছু। এটা হচ্ছে এই জন্য যাতে হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার অধিকার এবং তার কি প্রাপ্য এটা সম্পর্কে জানতে পারে। এই ব্যাপারগুলো আমরা নতুনত্বের কথা বলতেছি। সেই সাথে আমরা বলতেছি যে আমরা আমাদের জায়গা থেকে কোনো ধরনের মানে উন্নয়নমূলক কাজ বা স্থানীয় সরকারের কাজে আমরা হস্তক্ষেপের প্রশ্ন আসে না। আমরা বড়জোর হচ্ছে পর্যবেক্ষণটা করব সঠিকভাবে হচ্ছে কিনা। আরেকটা কথা হচ্ছে এই এলাকাটা অবহেলিত এলাকা, আপনি জানেন, শিল্প দূষিত এলাকা, আপনি নিজে বলেছেন। শিল্প দূষিত এলাকা, এই এলাকায় দেখবেন যে একটা ভালো হসপিটাল নেই, এত মানুষ, ওভার ক্রাউডেড এলাকা, এখানে প্রায় 5.5 লাখ ভোট, তার মানে এই এলাকায় অন্তত 15-20 লাখ মানুষ বসবাস করে। আপনি এই মানুষদের জন্য একটা ভালো হসপিটাল পাবেন না, বা সরকারি হাসপাতালও নাই, উপজেলা কিন্তু কোনো সদর হাসপাতাল নাই, একটা অনুমোদিত আছে কিন্তু এটার কোনো ফিজিক্যালি নেই। এরপরে ভালো একটা স্পেশালাইজড হসপিটাল নেই। আমরা আমাদের ইশতেহারে বলেছি যে আমরা এই অঞ্চলের মা ও শিশু এবং হচ্ছে মানে এই অঞ্চলের মানুষের জন্য একটা স্পেশালাইজড হসপিটাল করতে চাই। হসপিটাল করতে একটা দীর্ঘমেয়াদী টাইম দরকার। এর আগে কি মানুষ চিকিৎসা সেবা বাইরে থাকবে? না। আমরা বলেছি যে এই হসপিটাল হওয়ার আগ পর্যন্ত আমরা একটা মেডিকেল স্কিম করব, যেটা হচ্ছে নিয়মিত বেসিসে প্রত্যেকটা ইউনিয়নে প্রতিদিন চিকিৎসা সেবাটা দিবে।
আমরা স্পেসিফিক সমস্যার সমাধানটা বলতেছি। আমরা বলতেছি যে আমাদের মনে করেন যে ড্রেনের সমস্যার সমাধান দরকার। এই এলাকায় আপনি জানেন যে এই এলাকায় এই শীতের দিনেও আপনি কোনো কোনো এলাকায় গিয়ে দেখবেন যে হাঁটু পানি বা নোংরা পানি, জলাবদ্ধতা। তো এইটার সমাধান আছে। এই এলাকায় প্রচুর খাল, সবগুলো খাল দেখবেন যে আপনি কোনো পানির ফ্লো নেই। এখানে 1000 কোটি টাকার প্রজেক্ট আসছে। এই পুরো ডিএনটি প্রজেক্টের পরিবর্তনের জন্য বলা হয়েছিল, শামীম ওসমান বলেছে যে এই এলাকা আমরা সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছে। কিন্তু দেখেন যে প্রজেক্টের কাজ কিন্তু শেষ, কিন্তু আসলে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই কিন্তু। যে এলাকা ওই রকমই আছে। আমরা মনে করি যে আমরা এটা ইশতেহারেও আমরা বলেছি যে আমাদের এই এলাকা নিয়ে একটা বড় মাস্টার প্ল্যান দরকার। এটা একজন দুইজনের ব্যাপার না যে আপনিও আমার প্রতিবেশী, আমিও আপনার প্রতিবেশী। এখন আমাদের বাড়িতে ওভার ক্রাউডেড হওয়ার কারণে, ওভার পপুলেটেড এলাকা হওয়ার কারণে আমাদের দুইজনের বাড়ির সামনের রাস্তাটা হচ্ছে 3 ফিটের রাস্তা, 6 ফিটের রাস্তা, 4 ফিটের রাস্তা, 2.5 ফিটের রাস্তাও আপনি দেখবেন ফতুল্লায়। এই এলাকাতে এটা দিয়ে তো একটা রুগী মানে রিক্সা দিয়েও যেতে পারবে না। তো এটা নিয়ে একজন দুজন চাইলে আসলে সমাধানটা সম্ভব না। আমার মনে হয় যে এই পুরো এলাকাটা নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার। ওটার জন্য আমরা আমাদের ইশতেহার আছে এবং আমরা কিন্তু অলরেডি কথা বলেছি বুয়েটের নগর পরিকল্পনাবিদদের সাথে যে এই পুরো এলাকাটার জলাবদ্ধ খালগুলো কীভাবে নিষ্কাশন করা যায়। খাল নিষ্কাশন করলে ড্রেনেজ সিস্টেম অনেকটা সমাধান হবে। আবার ড্রেনেজের কারণে দেখবেন রাস্তাঘাট যেগুলো হয় নাই তো হয় নাই, যেগুলো হয়েছে ওগুলো নষ্ট হয়ে যায় পানি জমে থাকার কারণে। তো এই খালগুলো কীভাবে নিষ্কাশন হবে, এটার সাথে আবার কানেক্টেড হচ্ছে মশার সমস্যা, এটার সাথে সমস্যার মানে আপনার হচ্ছে ওই যে নোংরা আবর্জনা, রোগ বালাই, এরপরে কলকারখানার ধুলা বা পরিবেশ দূষণটা আমাদের এই অঞ্চলে একটা বড় সমস্যা, মাদক এই অঞ্চলে একটা বড় সমস্যা। আমরা এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা বলেছি যে মাদক বা হচ্ছে সন্ত্রাস, কিশোর গ্যাং, এগুলো আমরা কীভাবে কন্ট্রোল করব। আমরা স্পেসিফিক সমাধান বলছি যে এলাকার মুরব্বীদের নিয়ে আমরা একটা শৃঙ্খলা কমিটি বা পঞ্চায়েত, তো আমাদের সমাজে এখনও ফাংশনাল নেই, ফাংশনাল এরকম আইনশৃঙ্খলা বা কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারটা আমরা করব। এরপরে আমরা বলেছি যে আমাদের এই অঞ্চলের ওই যে মাস্টার প্ল্যানের কথা বললাম, ওই মাস্টার প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে যে এই অঞ্চলের ড্রেনেজ, রাস্তাঘাট, মশক, অনেক সমস্যা একসাথে সমাধান করা সম্ভব। আপনার এই এলাকায় কিন্তু পানি যাওয়ার প্রচুর খাল আছে, কিন্তু পানি যায় না। কারণ কি? কারণ হচ্ছে ওই রুটগুলো ব্লক। তো এইখানে এই সমস্যার দীর্ঘমেয়াদী সলিউশন করা সম্ভব, কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা কী করছে? টোটকা দেওয়ার চেষ্টা করছে যে হঠাৎ করে আপনার এলাকায় একটা সমস্যা, পানি জমে রয়েছে, 2 বস্তা বালু ফেলাই দিলাম, ওটাতে কিন্তু আরও পানির বাধাগ্রস্ত হলো। এই বালুগুলো ড্রেনে যায়, আরও দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা বাড়ে। সে সমস্যার সমাধানটা না কইরা সে চটকদার একটা কাজ করতে চেয়েছে যে না, ভোটারের সামনে ভোটারের আর পানি পাঠাইতে হইতেছে না, 2 বস্তা বালু আমি ফেলাই দিলাম। সমাধানটা কিন্তু সে করলো না, সে আরও ঝামেলা বাড়ায় রাখলো। আমাদের এই অঞ্চলে যেটা হয়েছে, সন্ত্রাস বা গডফাদাররা যেটা করছে, এলাকার উন্নয়নে মনোযোগটা দেয় না। এটার কারণ আছে কয়েকটা। একটা, নিজেদের সন্ত্রাসে মনোযোগ দিছে, চাঁদাবাজি, টাকা পয়সা অর্জনে মনোযোগ দিছে। সেই সাথে তারা মনে করছে এই এলাকা যদি উন্নত হয় তাহলে জনপ্রতিনিধিদের যেই ভ্যালু দেয় ভোটাররা ওটা দিবেন। আসলে তো জনপ্রতিনিধিদের ভ্যালু কেন দিবে? জনপ্রতিনিধিরা তো জনগণের কামলা। কিন্তু নেতারা মনে করছে কি না, আমরা কামলা না, আমরা রাজা। ওই জায়গাতে মনে করছে যে আমাদের তো হুজুর হুজুর বলতে হবে। এখন আপনার কোনো নাগরিক সমস্যা নাই, আপনি আমার কেন হুজুর হুজুর বলবেন? এই ধরনের যে একটা কলোনিয়াল মাইন্ডসেট, এটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে আসে। তারা মনে করে যে আপনার মধ্যে যত ঝামেলা আসবে, আমি একজন রাজনীতিবিদ, আপনি আমার কাছে আসবেন নতজানু হইয়া হুজুর হুজুর করবেন, তাতে আমার রাজত্বটা টিকে থাকলো। আবার নাগরিক সুবিধাটা যদি আপনি দিয়ে দেন তাহলে তো আপনার আমারে এত প্রয়োজন পড়তেছে না আমারে হুজুর হুজুর করার। এই যেই সেট আপ, এই যেই আপনার রাজনৈতিক যে চিন্তা, ধ্যান, ধারণা, মাইন্ডসেট, এটারই আমরা পরিবর্তন করতে চাই। আমরা বলেছি আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে আমরা একটা পরিবর্তনের যাত্রায় অংশ নিচ্ছি, যেটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হওয়ার যাত্রা, যেটা নাগরিক অবহেলা থেকে নাগরিক সুবিধার দিকে নিয়ে যাওয়ার যাত্রা, যেটা একটা নেগেটিভ নারায়ণগঞ্জ থেকে একটা পজিটিভ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার যাত্রা। একটি প্রশ্ন করতে চাই, মাঠ প্রশাসনের ভূমিকাটা কেমন দেখছেন? আপনি বলছিলেন যে একজন প্রার্থী টাকা দিচ্ছিলেন ভোটারদেরকে, আরও বেশ কিছু অভিযোগ করেছিলেন। তো এই যে অভিযোগগুলো আপনি করলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠ প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের অধীনে যারা রয়েছে তারা কি ভূমিকা পালন করছে? বিশেষ করে যদি বলতে চাই, আপনাদের দল থেকে বলা হয়েছে বা জোট থেকে বলা হয়েছে যে কমিশন একটি দলের পক্ষে হেলে গিয়েছে। আপনি কি আপনার এই অঞ্চলে সেই রকম পরিবেশ দেখছেন কিনা? আমরা দেখেন, আমরা নারায়ণগঞ্জে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা যখন প্রশাসনকে কিছু জানাই, রেসপন্স পাই। আমরা রেসপন্স মানে হচ্ছে হ্যাঁ দেখতেছি, ঠিক আছে, হ্যাঁ এইরকম ঘটতেছে, এটা তো হওয়া উচিত না, রেসপন্স। কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে দেখা যায় যে
খুব বেশি অ্যাকশন দেখা যায় না। এটা একটা অদ্ভুত সমস্যা। মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই আপনার এটা সমস্যা, আপনি বললেন হ্যাঁ 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 এটা তো সমস্যা আমি দেখতেছি, কিন্তু কোনো অ্যাকশন আবার নাই। তো কয়দিন এরকম বলাও যায়, এটা খুবই একটা মানে এই জন্যই আমরা বলি যে আসলে প্রশাসন যদি তার দায়িত্বটা পালন না করে তাহলে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব না। প্রশাসন আমারে বলবে যে আমি কোনো প্রার্থীদের সন্ত্রাস করতে দিব না, প্রশাসন আমারে বলবে যে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন হতে দিব না, তার নাকের ডগায় আচরণবিধি লঙ্ঘন হবে। ক্রিমিনালরা যারা হচ্ছে মামলার আসামি তারা ঘুরে বেড়াবে ভোট চাইবে, সন্ত্রাসীরা ভোট চাবে, হুমকি দুমকি চলতেছে, প্রশাসন জানে, তারপরে বলবে যে আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু অ্যাকশন আর নেয় না। এগুলো হইলে তো মানুষের মধ্যে আস্থার পরিবেশটা হবে না। তো এই জায়গায় আমার মনে হয় যে প্রশাসনের আরও অনেক দায়িত্বশীল হইতে হবে। প্রশাসনের যেইটুকু দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল ওই দায়িত্বশীলতাটা আমরা পাচ্ছি না। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? যারা যারা আপনি যাদের কাছে যাচ্ছেন তারা আসলে কি প্রত্যাশা ব্যক্ত করছে, যদি দুই একটি ঘটনা বলতেন। আমি তো আপনার কোশ্চেনের আগে উত্তর দিয়ে দিছি, আমরা মানে 100% আশাবাদী। আমরা মনে করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষে রায় দিবে। কারণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে ইয়াং জেনারেশন তো একটা পরিবর্তন চায়। ইয়াং জেনারেশন তাদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মনে করে। আমরা যত ইয়াং জেনারেশনের ভোটারের কাছে আপনারাও তো যান, ইয়াংদের সাথে দেখা হলে বলে না এনসিপি তো আমারই দল, আমরাও তো জুলাই আন্দোলন করছি, একসাথে আন্দোলন করছি। এই যে ব্যাপারটা ইয়াং জেনারেশনের রাজনৈতিক দল হিসেবে তরুণ প্রজন্ম যার বয়স 30 সেও দেখবেন যে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। তো সবার কিন্তু একটা আগ্রহ আছে ভোট দেওয়ার, এবং তারা এই পরিবর্তনটা চায়। তো তরুণ প্রজন্মের ভোট তো এবার একটা বড় ফ্যাক্টর। তো ওই জায়গা থেকে তরুণ প্রজন্ম খুবই আগ্রহী আমাদেরকে ভোট দিতে। সেই সাথে আপনারা জানেন আমরা 11 দলীয় জোট করেছি, সেই জোটে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস সহ ইসলামিক দলগুলো আছে। এই কারণে বাংলাদেশের আপামর ধর্মপ্রাণ জনসাধারণ বা হচ্ছে সচেতন জনসাধারণ যারা দুর্নীতি চায় না, চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, দুর্বৃত্তায়ন চায় না, তারা দেখতে চায় যে যারা ধর্মপ্রাণ মানুষ, যারা ধর্মীয় রাজনৈতিক দল, তাদেরকে তারা মনে করে যে তাদের দ্বারা দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদকের সয়লাভ হবে না। এই জন্য সিনিয়র সিটিজেন, ইয়াং সিটিজেন সবার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে 11 দলীয় জোটের পক্ষে। তারা মনে করে 11 দলীয় জোট যদি বিজয়ী হয় তাহলে অভ্যুত্থানের যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হবে, সেই সাথে অতীতের যেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মানুষের যেই একটা ট্রমা, ওইটা থেকেও মানুষ বের হইতে পারবে। এই জিনিসটার সমন্বয় হওয়াতে আমরা মনে করি যে আমাদের বিজয়ের সম্ভাবনা আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানুষের রেসপন্স ভালো, আমরা খুবই আশাবাদী। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আপনার যে নির্বাচনী লড়াই সেই জায়গায় সদ্য সংবাদ এবং ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। শাপলাকলির প্রতীকে সবাইকে, নারায়ণগঞ্জ 4 আসনের সবাইকে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, এটা আমি অনুরোধ করছি ভোট দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, ভোট যে অধিকার ভোটারের সেটি যেন বেহাত না হয়ে যায় পূর্বের নির্বাচনের মতো। এবার যেন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যে ভোটের অধিকার সেটি প্রয়োগ করতে পারেন, এমন প্রত্যাশায় রয়েছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীরা তাদের যেই নির্বাচনী ম্যানিফেস্টো বা ইস্তিহার সেগুলো নিয়ে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন হয় তবে একটি আসন বদলে যাবে, এভাবে বদলে যাবে পুরো দেশ, এমন প্রত্যাশা প্রার্থী এবং সাধারণ ভোটারদের। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভোটের আমেজে থাকবেন।